ওকে, সো আশা করতেছি অল ইজ ওয়েল। সো জাস্ট ওয়েলকাম টু আইসিটি চ্যাপ্টার 4। ঠিক আছে, সো আমরা আইসিটির চ্যাপ্টার 4 নিয়ে এখানে ক্লাস করব আর কি। চ্যাপ্টার 4-এর মধ্যে আমাদের যেখানে এখনকার সিলেবাসে মেবি এমসিকিউ, তবু আমরা জাস্ট সিকিউর জন্য লাইক শর্ট কোশ্চেন কী কী থেকে আসতে পারে সেটা আমরা যদি দেখে নেই তখন হচ্ছে ইজি হবে। সো জাস্ট ওকে, সো আমরা চতুর্থ অধ্যায়ের নাম কি? চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আমার লেখালেখি এবং হিসাব। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের লেখালেখি, অর্থাৎ প্রাইমারিলি আমরা এখানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এবং হচ্ছে আমরা মূলত পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করব আর কি। ঠিক আছে, দুইটাই মূলত মাইক্রোসফটের আমাদের অ্যাপ্লিকেশন আর কি। ঠিক আছে, তোমরা যদি দেখতে চাও, আমি যদি দেখাইতে চাই আর কি। ঠিক আছে, সো লেটস সে এটা হচ্ছে আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সো এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের কী কী কাজ করতে হবে সেটা হচ্ছে বিষয়, আর এটা হচ্ছে ওয়ার্ড। সো ওয়ার্ডের মধ্যে হচ্ছে আমাদের কী কী কাজ আর কি, এইটা এদিকে থাকতেছে। জাস্ট এটাকে একটু সরাই দিই। সো এর একটা যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ইউজ করি বা কীভাবে থাকে আর কি, জাস্ট দুইটা উইন্ডো ওপেন করে রাখলাম। সো লেটস জাস্ট জাম্প ইন। ওকে, আমরা আবার ফিরে যাই। মাইক্রোসফট আমাদের লেখালেখির অধ্যায়ের মধ্যে এখানে শিখব যে ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ। সো খেয়াল করো, বলতেছে কি, মানুষ তার মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে লেখালেখি করা। আমরা আমাদের প্রয়োজনীয় নানা রকম লেখালেখি করি, হতে পারে সেটি কবিতা, গল্প, উপন্যাস বা দিনপঞ্জি লেখা। ঠিক আছে, দিনপঞ্জি মানে কি? দিনপঞ্জি মানে তুমি সারাদিন কী করতেছো, এটা হচ্ছে তুমি ডায়েরির মাধ্যমে লিখে রাখলা বা যে কোনো কিছু জাস্ট রেকর্ড রাখলা আর কি। সো লেখালেখি ছাড়া আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের ছোট বড় হিসাব করতে হয়, যেমন বাজারের হিসাব, বাসা ভাড়ার হিসাব, পরীক্ষার ফলাফল প্রস্তুতি ইত্যাদি। সো আমার লেখা দেখি বা আমাদের লেখালেখি ও হিসাবের এই কাজগুলো করার এক সময় কষ্টসাধ্য ছিল। ঠিক আছে, কারণ তখন হচ্ছে আমাদের অনেক বই বাই বই, পৃষ্ঠা বাই পৃষ্ঠা আমাদের এগুলো লিখতে হতো। কিন্তু তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে এই কাজগুলো আমাদের এখন হাতের নাগালে অনেক ধরনের সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যারকে আমরা বলি হচ্ছে অফিস সফটওয়্যার। তো প্রথমেই আমাদের চলে আসতেছে অফিস সফটওয়্যার কাদেরকে বলি? অফিস সফটওয়্যার হচ্ছে সেই সফটওয়্যারগুলোকে বলবো যেগুলো আমাদেরকে বিভিন্ন হিসাব নিকাশ এবং লেখালেখি করতে সাহায্য করে। ঠিক আছে, তো এটা হচ্ছে অফিস সফটওয়্যার। নামটা আমরা দেখতেই পারতেছি, কারণ যেহেতু এটা অফিসের মধ্যে মূলত এটা বেশি ব্যবহার করা হয় এবং সব কাজগুলো মূলত অফিসে করা হতো আর কি, সেখান থেকেই এবং মাইক্রোসফট অফিস, সেই অফিস থেকেই হচ্ছে এগুলোকে সবগুলোকে ইন দ্য হোল আমরা একটা অফিস সফটওয়্যার নামে জানবো। তো আমাদের ডেস্কটপ, ল্যাপটপ ও স্মার্টফোনে এই সফটওয়্যারগুলো ব্যবহার করা যায়। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে তোমরা পূর্ববর্তী শ্রেণীগুলো তো আমরা কিন্তু প্রাথমিক ধারণা দেখেছি। তো কোনো কিছু লেখার হলো কল্পনা জগৎকে বাস্তবে নিয়ে আসা। ঠিক আছে, আমরা যখন কিছু লিখতেছি সেটা আমরা কি করতেছি, আমাদের যে চিন্তাভাবনা ছিল, আমাদের যে কল্পনা ছিল, সেই কল্পনাকে আমরা এখন হচ্ছে কি বাস্তব রূপ দিতেছি বিভিন্ন অক্ষর এবং শব্দগুলোর মাধ্যমে। মানুষ তার কল্পনাকে অন্যের কাছে তুলে ধরতে মাধ্যম হিসেবে লেখা শুরু করে। তো মানুষ লেখা শুরু করে কিসের জন্য? তার কল্পনাকে অন্যের কাছে তুলে ধরার জন্য। এই দেশ আমরা অনেকে জানি। বর্তমান যুগ হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, আর ওয়ার্ড প্রসেসিংয়ের গুরুত্ব অনেক। ঠিক আছে, টেলিভিশন, মোবাইল ফোন বা কম্পিউটার ইত্যাদি যন্ত্রে তথ্য গ্রহণ এবং উপস্থাপনের জন্য বেশিরভাগ সময় লিখিত কোনো কিছুর প্রয়োজন হয়। তো আগে যেভাবে হোক না কেন, এখন এই কাজটি করা হচ্ছে ওয়ার্ড প্রসেসরের সাহায্যে। তো ওয়ার্ড প্রসেসরের সুবিধাগুলো কী কী? আমরা সুবিধাগুলো দেখতে গিয়ে আমরা এটা জাস্ট পরে রাখবো আর কি। ঠিক আছে, ইন কেস আমাদের 5 নাম্বার কোশ্চেন থাকলে তখন হচ্ছে এখান থেকে আমাদের একটা কোশ্চেন আসার সম্ভাবনা থাকতেছে যে ওয়ার্ড প্রসেসর আমাদের সুবিধাগুলো কী কী। প্রথমে কি, নির্ভুলভাবে লেখালেখি করা যায় এবং ভুল হলে সংশোধনের সুযোগ আছে। ঠিক আছে, তোমার খাতার মধ্যে যখন তুমি লিখবা, সেটা তুমি ভুল হলে সেটাকে তোমায় কাটতে হবে বা হচ্ছে তোমাকে আবার নতুন করে সেটাকে লিখতে হবে। কিন্তু ওয়ার্ড প্রসেসরের মধ্যে আমরা যে কোনো কিছুই কি করে ফেলতে পারি, অনেক ইজিলি আমরা সেটা করে ফেলতে পারি, তাই না? অ্যাজ ফর এক্সাম্পল, লেটস সে আমি একটা ওয়ার্ড লিখলাম, বিষয়টা কীরকম আসতেছে, লেটস সে মাই
নেম ইজ দীপ্ত দেব। ঠিক আছে, সো এখানে দেখতে পারতেছে আমাকে লাল কালি দিয়ে বোঝাই দিতেছে যে এটা হচ্ছে আমার একটা ভুল। সো এই ভুলটাকে শুধরাতে গেলে আমি যদি লেটস সে দীপ্তা দেব, তাহলে এখানে কি হয়ে গেল, এই নামটা আমার পুরোপুরি হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা। তাহলে এখানে আমরা যদি আগে করতাম তাহলে আমাকে এই নামটা কাটতে হতো, কেটে আমাকে আবার লিখতে হতো, কিন্তু এখন আমি যেটা কাটছি বা এডিট করছি এটা আমার কিন্তু কোনোভাবেই বোঝা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের প্রথম জিনিস। 2 নাম্বার কি, সম্পাদনার সুযোগ থাকায় আমরা কাজকে নান্দনিকভাবে অনেক অনেক অনেকভাবে আমরা উপস্থাপন করতে পারি। যেমন আমারও বিভিন্ন ফাইল আছে আর কি। ঠিক আছে, তুমি যদি আমার ফাইলগুলোকে দেখো, নট নিডেড, এটা না, যে কোনো কিছু আর কি। ঠিক আছে, লেটস সে আমি একটা ফরেন মিডিয়াকে আমি কাজ করতেছিলাম, মেবি এটা নেই আর কি, এখন ডিলিট করে ফেলছি। আচ্ছা, সো যে কোনো কিছুই আমরা যদি খুলি আর কি, লেটস সে জানি না ডকুমেন্ট 31-এ কী আছে, এটাই নামগুলো দেওয়া হয় না ঠিক করে। আমরা নতুন একটা ফাইলে চলে যেতে পারি, বা লেটস সে আমরা যেটা বলতে চাইছি আর কি, যে এখানে এটা কি আমরা যদি এডিট করি, আমার সফটওয়্যার ক্র্যাশ করছে কোনোভাবে, মেবি কামন, এই সময় এটা একদমই কাম্য নয় আর কি। আচ্ছা, এখন আসছে, এতক্ষণ পরে ল্যাগ করতেছে আর কি। সো লেটস সে আমরা হচ্ছে কোনো কিছুকে বোল্ড করে দিতে পারি, এটাকে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি, বা যে কোনো কিছু করতে গেলে আমরা কিন্তু সেটা করার সুযোগ থাকতেছে। লেটস সে এই ওয়ার্ডটাকে আমি একটু অন্যরকম দেখাবো, এটা জাস্ট আমি কালার চেঞ্জ করে দিলাম, এটাকে আমরা একটু বড় করে দিব। সো এটাকে হচ্ছে আমরা বড় করার জন্য ব্যবস্থা করলাম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। যে কোনো কিছু আমরা কিন্তু এটার মাধ্যমে করতে পারতেছি। এগুলো হচ্ছে নান্দনিকভাবে এটাকে প্রেজেন্ট করা। আরও অনেক কাজ আছে, এগুলো আস্তে আস্তে দেখতে পাবো। লেটস সে ডিলিট করে দিই এটাকে, নট নিডেড। ওকে, আমরা ব্যাক করি আমাদের আগের জায়গায়। দেন আমরা হচ্ছে নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়, অর্থাৎ লেখা ছোট বড় করা, রঙিন করা, বক্স আকারে উপস্থাপন করা ইত্যাদি। তারপরে পুরো লেখা প্রথম থেকে শুরু না করে আমরা হচ্ছে নতুন লেখা প্রবেশ করানো, লেখা মুছে ফেলা বা লেখাকে পুনর্বিন্যাস করার সুযোগ থাকতেছে। তারপরে ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে আরও আকর্ষণীয় করতে পারি। দেন আমরা কি করতে পারি, আরও ডকুমেন্টকে সংরক্ষণ বা যে কোনো সময় ব্যবহার করা যায়, ফলে কাজ করার বারবার করার প্রয়োজন হচ্ছে না। প্রয়োজন বোধে দরকারি তথ্য আমরা ডকুমেন্ট একটা থেকে আমরা অন্য ডকুমেন্টে কপি করা যায়, একই সাথে একই ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করা যায়। ঠিক আছে, যেমন আমার যদি এখন উইন্ডোটা দেখো, আমার কিন্তু অনেকগুলো ডকুমেন্ট এখানে কাজ চলতেছে আর কি। ঠিক আছে, দেন একই সাথে ফাইল রিপ্লেস কমান্ড ব্যবহার করে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা নৈবেদ্যিক জন্য বলতে পারো, কোন কমান্ড ব্যবহার করে আমরা মূলত হচ্ছে জন্য কোনো একটা ওয়ার্ডকে আমরা খুঁজে বের করব। ঠিক আছে, যে কোনো একটা ওয়ার্ড বা যে কোনো কিছু আমরা ডকুমেন্টের মধ্যে অল্প সময় খুঁজে সেটাকে আমরা প্রতিস্থাপন করতে পারি। ঠিক আছে, রিপ্লেস করতে পারি। লেটস সে যে কোনো একটা তুমি লেখা লিখছিলা, সেটাকে হচ্ছে তুমি লেটস সে আমি এখানে একটা জিনিস লিখছি আর কি। ঠিক আছে, এখানে একটা লিখছি, দেন আমি আরও কিছু লিখছি আর কি। ঠিক আছে, যে কোনো কিছু, চিটাগং, এনিথিং। তো আমি এখন যদি এখানে গিয়ে যদি আমি একটা ফাইন রিপ্লেস কমান্ড নিয়ে আসি, দেখো এখান থেকে আমি এখন খুঁজবো হচ্ছে এমডি কোথায় লেখা। ঠিক আছে, তাহলে দেখো অটোমেটিক আমাকে অনেক বড় ফাইল হলো আমাকে এটা খুঁজে দিবে। ঠিক আছে, এখন হচ্ছে আমি এটাকে রিপ্লেস করতে চাইবো, তাহলে আমরা কি করব, রিপ্লেস বাটনে ক্লিক করব। রিপ্লেস করতে গিয়ে আমি এমডির জায়গায় আমি লিখতে চাইবো হচ্ছে নেম। এটা যদি আমি দিই তাহলে আমাদের হচ্ছে ইয়েস দিবে এবং হচ্ছে রিপ্লেস অল দিবে। তাহলে দেখো এটা করে ফেলছে আর কি। তো এরকম বিভিন্ন কাজ করতেছে আমাকে জাস্ট। সো এগুলোই হচ্ছে এমডি জায়গায়, তো এইগুলো বিভিন্ন কাজ করা যায় আর কি।
সো এটা করা যায় আর কি, এটা ফাইন্ড রিপ্লেস কমান্ড বলে আর কি, ঠিক আছে, খুঁজো এবং সেটাকে পরিবর্তন করো। তারপর দেখো যখন কোনো ডকুমেন্ট বারবার ব্যবহারের প্রয়োজন হয় তখন সেটাকে হচ্ছে আমরা টেমপ্লেট আকারে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, টেমপ্লেট আকারে আমরা হচ্ছে সংরক্ষণ করতে পারি, ঠিক আছে। মানে লেটস সে আমার হচ্ছে বিভিন্ন সময় এই লেখাটা, যেমন দেখো এখানে বিভিন্ন টেমপ্লেট, এই সব কিছু কি টেমপ্লেট আকারে, দেখছো, মানে এই ধরনের লেখাগুলো মানুষ বারবার ব্যবহার করে, তো তখন হচ্ছে এরা কি করে, লেটস সে হিসাব করার জন্য আর কি, ঠিক আছে, হিসাব করার জন্য সে টেমপ্লেট বানিয়ে রেখে দিয়েছে, মানে সবসময় আর এইভাবে বানাবে না, এভাবে তৈরি করবে না, এটার পরিবর্তে ডেটের জায়গায় আমি জাস্ট দিয়ে দিব মানগুলোকে, বা যে কোনো জায়গায় যেখানে যেখানে যেটা দরকার সেখানে সেটা করে ফেলবে আর কি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, এটাকে আমরা কাজ করতে পারি, আপাতত সেভ করব। সো টেমপ্লেট হচ্ছে যখন কোনো ডকুমেন্ট বারবার প্রয়োজন হবে তখন সেটাকে সংরক্ষণ করা যায়। যেমন প্রতি সপ্তাহে তুমি ল্যাব রিপোর্ট তৈরি করবে, তো ল্যাব রিপোর্ট তৈরি করতে গেলে আমাদের বিভিন্ন ফরম্যাট লিখতে হয়, লাইক টপিক, হেডলাইন, তারপরে এইটা বিভিন্ন কিছু দরকার হয়, তো সেটা করতে গিয়ে সেটার পরিবর্তে তুমি একটা টেমপ্লেট আকারে করে রাখলে পরবর্তীতে জাস্ট ডেটাগুলো বসাবো আর কি। তারপরে বড় আকারে ডকুমেন্ট যেমন গবেষণাপত্রের বিষয়বস্তু সারণী, রেফারেন্স, ছবি তালিকা, গ্রন্থপঞ্জি ইত্যাদি অনেক কাজ খুব স্বল্প সময়ে আমরা করতে পারি আর কি, ঠিক আছে। আরও বিভিন্ন কাজ পাবো আর কি। সো তারপরে কি আসতেছে, বানান বা স্পেল চেকার, এটা দেখো স্পেল চেকার মানে স্পেলিং চেক করবে, তোমার বানানগুলোকে ভুল হচ্ছে না সঠিক হচ্ছে সেটা অটোমেটিক স্পেল চেকারের মাধ্যমে দেখে দিবে, সংশোধন করা যায়। স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থাও কিন্তু আমাদের রয়েছে, ঠিক আছে। তারপরে ডকুমেন্ট সংরক্ষণ বা যে কোনো সময় যতবার ইচ্ছে ততবার প্রিন্ট করার সুযোগ সুবিধা, ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কোনো জায়গায় অন্য ডকুমেন্ট প্রেরণ করা যায়, কাগজের নথি বা ফাইল পরিবর্তে ওয়ার্ড প্রসেসর তৈরি খুব সহজেই সংরক্ষণ করা যায়, ফাইলের ব্যবস্থাপনা সহজ বা আধুনিক অফিস ব্যবস্থাপনায় অপরিহার্য ইত্যাদি আর কি, ঠিক আছে। তো এখানে বলতেছে আরও অনেক কিছু আমাদের সুবিধা আছে যেগুলো আমরা পরে জানতে পারবো। তো পূর্ববর্তী শ্রেণীতে আমরা ওয়ার্ড প্রসেসর নতুন ডকুমেন্ট সৃষ্টি এবং পুরনো ডকুমেন্ট হচ্ছে খোলার কৌশল শিখেছিলাম আর কি। আমরা আরও দেখেছি কীভাবে এই সকল ডকুমেন্ট সংরক্ষণ করতে হয় আর কি, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে ওয়ার্ড প্রসেসরে আরও কিছু কৌশল শিখব, কিন্তু এই জন্য আমাদের আগের দক্ষতা কাজে লাগাতে হবে আর কি, ঠিক আছে। তো আমরা জানি মাইক্রোসফট অফিস হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সফটওয়্যার। এই যেটা আমরা ব্যবহার করছিলাম একটু আগে সেটা মাইক্রোসফট ওয়ার্ড আর কি, এটা একটা মাইক্রোসফট অফিসের একটা সফটওয়্যার। তো মাইক্রোসফট অফিস হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সফটওয়্যার, এর একটা নৈমিত্তিক। এছাড়াও বিভিন্ন ধরনের অফিস সফটওয়্যার আছে আর কি যেটা আমরা ব্যবহার করতে পারি। বর্তমানে অনেকেই এগুলোর সর্বশেষ সংস্করণ আমরা ব্যবহার করি। সর্বশেষ সংস্করণ মানে কি, যেটা লেটেস্ট আমরা আপডেট যেটাকে আমরা বলি আর কি, ঠিক আছে, সেটাকে হচ্ছে আমরা সর্বশেষ সংস্করণ বলি। তারপরে হচ্ছে তবে যে কোনো একটি সংস্করণের অভিজ্ঞতা হলে, মানে বিষয়টা এরকম, মানে আমরা যখন নর্মালি কি করি অ্যাপ চালাই আর কি, তুমি যখন মোবাইলে অ্যাপ চালাও তখন কি হয়, তুমি ইউটিউব চালাতে পারো, ইউটিউবে তুমি সার্চ করতে পারো বা ফেসবুক চালাতে পারো। এখন তুমি ফেসবুককে তুমি যখন নতুন সংস্করণে আপডেট করলা, তার মানে তো এই না যে তুমি ফেসবুক চালানো পুরোপুরি ভুলে যাবা, মেবি কিছু নতুন ফিচার্স যোগ হয়েছে যেটা তুমি দেখলেই ব্যবহার করতে পারবে আর কি, ঠিক আছে। এটা কথা বলতেছে যে আমরা যদি একটা জানি 2007 হোক, যেমন বর্তমানে হচ্ছে আমাদের অফিস 2024 চলে আর কি, ঠিক আছে, এটা হচ্ছে লেটেস্ট মডেল। সো এইটা চলে, কিন্তু তুমি যদি 2007ও ভালো করে পারো তুমি কিন্তু 24কে একটু কম দিনেই তুমি শিখে ফেলতে পারবে, এটা বলতেছে। বাংলাদেশে যেহেতু মাইক্রোসফট সফটওয়্যারটি বেশি ব্যবহৃত হয় তাই এখানে আমরা মাইক্রোসফট অফিস 2007 আর কি, ঠিক আছে, ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের ভিত্তিতে আলোচনা করব। মানে এখানে ওরা বইটার মধ্যে মূলত অফিস 2007-এর ফরম্যাটকে নিয়ে দেখাচ্ছে। প্রথমে হচ্ছে অফিস বাটন এবং অপশনগুলো। তো মাইক্রোসফট অফিস চালু করার পর একটা উইন্ডো খুলবে আর কি, ঠিক আছে। উইন্ডো খুললে এটা বাম দিকের কোণায় এরকম একটা উইন্ডো দেখতে পারি, এটা হচ্ছে এই আইকনটি হচ্ছে আমাদের অফিস বাটন। তো অফিস বাটন কোথায় আছে, অফিস বাটন আমাদের চালু করা উইন্ডোর বাম দিকের কোণায় আছে, ঠিক আছে। তো এখানে দেখো আমরা যদি দেখি, এখানে দেখো অফিস হচ্ছে এখন এটা হয়ে গেছে আর কি আমাদের অফিস। এটার মধ্যে ঘুরলে তুমি বিভিন্ন জিনিস দেখতে পাবে আর কি। তো এখন আগের মতো আর এটা দেখতেই পাচ্ছি নাই আর কি, এখন আমাদের অফিস সফটওয়্যার এটা, এবং এখানে যদিও আগের মতোই সেম, জাস্ট বাটনগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এই বিভিন্ন অপশন দেখতে পাবো। তারপরে দেখো প্রয়োজনীয় কী আছে, প্রথমে হচ্ছে নিউ, কী পাবো আমরা, নিউ পাবো, ওপেন, সেভ এবং সেভ এস মানে কি,
সেভ মানে হচ্ছে তুমি একটা যেটার মধ্যে তুমি কাজ করতেছো সেটাকে সেভ করে রাখো। এখন সেভ বেস মানে কি, ধরো যে আমি একটা ফাইল কাজ করতেছি কিন্তু সেটাকে হচ্ছে আমাদের এখন পিডিএফ আকারে লাগবে, তখন আমি হচ্ছে সেভ এসে ক্লিক করলে সেটার মধ্যে আমরা হচ্ছে সেটা বিভিন্ন সংস্করণে, ঠিক আছে, বিভিন্ন নামে বা ভিন্ন নামে একই ডকুমেন্টকে, তো দেখো একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করারকে এখানে ক্লিক করতে হয়। ঠিক আছে, ধরো যে তোমার একটা ডকুমেন্ট আছে, ঠিক আছে, সো ওই ডকুমেন্টকে তুমি ভিন্ন নামে আরেকটা ডকুমেন্ট তৈরি করবা, সেম জিনিস থাকবে, জাস্ট নামটা অন্য হয়ে যাবে, তখন সেটার জন্য তুমি হচ্ছে সেভ এস ব্যবহার করবা। এটা মনে থাকবে, এটা কিন্তু আমাদের একটা নৈবেদিকের পার্ট, এমসিকিউ তো জিজ্ঞেস করতে পারে কোনটা ব্যবহার করব, বিভিন্ন নামে সংরক্ষণ করতে গেলে সেভ এস ব্যবহার করো। তারপর ক্লোজ মানে কোনো কিছু বন্ধ করে দেওয়া। তারপরে দেখো লেখালেখি সাজসজ্জা অর্থাৎ ফন্ট স্টাইল নির্বাচন এবং সাইজ এবং রং নির্ধারণ কীভাবে করি। ঠিক আছে, তো এই যে ফন্ট সাইজ এবং ফন্ট এগুলো কোথায় থাকতেছে, এগুলো কিন্তু দেখো এই যে আমাদের হোম বাটনের মধ্যে আমাদের এই যে ক্যালিব্রি বডি দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মূলত ফন্ট অপশন, এবং এটা হচ্ছে ফন্ট সাইজ, এখানে বিভিন্ন ধরনের সাইজ পাবো আমরা। তারপরে হচ্ছে আমাদের কালার টালার সব কিছু এখানে পাবো, তো এটা একটা হোম বাটন আছে। তাহলে তো বলতেছে ওয়ার্ড প্রসেসর কীভাবে ব্যবহার করে লেখালেখি করতে শিখে গেছে, লেখাগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করলে কীরকম হয়। তো ওয়ার্ড প্রসেসরের ভাষায় হচ্ছে সাজিয়ে গুছিয়ে শব্দগুলোকে বা তুমি একটা টেক্সটকে যদি তুমি দেখাতে চাও সেটাকে আমরা কি বলবো, ফরম্যাটিং টেক্সট বা টেক্সট ফরম্যাটিং। ঠিক আছে, টেক্সট ফরম্যাটিং কাকে বলে, কোনো একটা ওয়ার্ড প্রসেসরের মধ্যে লেখাটাকে সাজিয়ে গুছিয়ে তুমি দেখাতে বা উপস্থাপন করতে চাইলে যেই প্রসেসটা অবলম্বন করবো সেটাকে আমরা বলবো ফরম্যাটিং টেক্সট। তো ওয়ার্ড প্রসেসরে লেখার জন্য আমাদের বিভিন্ন স্টাইলের অক্ষর আছে। তুমি যদি এখানে ক্লিক করো, লেটসে আমি এখানে ক্লিক করতেছি, তাহলে এখানে দেখো অসংখ্য স্লাইড আছে আর কি। ঠিক আছে, অসংখ্যভাবে তুমি লিখতে পারবা, মানে শেষ নাই, অনেক ধরনের এক এক রকমের লেখা আসবে আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার একটা হচ্ছে ফন্টের আমাদের অপশন। সো এটা আমরা করতে পারি, এগুলোকে আমরা ফন্ট বলি। তো ফন্ট কাকে বলে, ওয়ার্ড প্রসেসরে লেখার যে বিভিন্ন স্টাইলের অক্ষর আছে সেগুলোকে আমরা ফন্ট বলি। এটাও তুমি নৈবেদিক বা মনে রাখতে পারো আর কি। ঠিক আছে, দাগাই ফেলো এটা, যে ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য আমাদের বিভিন্ন স্টাইলের অক্ষর রয়েছে, এগুলোকে আমরা ফন্ট বলি। দেন লেখালেখি সাজসজ্জায় প্রথমে দেখতে হয় কোন লেখাটি কোন ধরনের ফন্টে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। লেখালেখি সাজসজ্জার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, তোমাকে বলবো প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমরা ফন্ট সিলেক্ট করব। ফন্ট নির্বাচনের কাজটি করতে হবে তোমার কোথায়, হোম মেনুতে। এটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের হোম মেনুতে আছে, যেটা আমরা দেখাইছি আর কি হোম মেনু কোনটা। তো আশা করি তুমি হচ্ছে বুঝতে পারছো আর কি। তো এটা হচ্ছে ফন্ট গ্রুপের ফন্ট নামের হচ্ছে ড্রপ ডাউন বক্স পাবে আর কি। ঠিক আছে, বিভিন্ন যে একটা বক্স দেখছিলে সেটা হচ্ছে আমাদের ড্রপ ডাউন বক্স। এখানে অসংখ্য ফন্টের মাধ্যমে তুমি হচ্ছে নিজের পছন্দ মতো ফন্ট বেছে নাও। অনেক সময় লেখার মধ্যে আমরা ভিন্ন ভিন্ন স্টাইলের ভিন্ন সাইজের ফন্ট ব্যবহার করতে প্রয়োজন হতে পারে, সেই জন্য কাঙ্ক্ষিত লেখাটিকে নির্বাচন করে, তো লেটসে হচ্ছে আমি হচ্ছে এখানে শুধুমাত্র চিটাগাংকে আমরা অন্যরকম করব। তো আমি শুধুমাত্র চিটাগাংকে সিলেক্ট করব। চিটাগাংকে আমি এই লেখাটাকে আমি ধরো যে এরকম দেখাবো বা একটা উদ্ভট জিনিস নিয়ে আসে। তো দেখো চিটাগাংকে আমি এরকম দেখালাম, বা এই নামটাকে আমি কি করতে চাইছি, আমি হচ্ছে জাস্ট এটা একটা ড্রপ ডাউন বক্স চলে আসলো, আমরা এটাকে বড় করে দিতে চাচ্ছি। ঠিক আছে, সেটা ভুল করা আছে, যে দাগ দেওয়া আছে মাই নেম ইস, বা এটাকে যদি আমি আর একটু ঠিক করি নেম। ঠিক আছে, এবং চিটাগাংকেও আমি চাইলে একটু বড় করতে পারি। দেখতে পারতেছো একটা ভৌতিক কালার আর কি। ঠিক আছে, সো এরকম কিন্তু আমরা বিভিন্নভাবে চেঞ্জ ফরম্যাটিং করতে পারছি। তো ফন্ট সাইজ নির্ধারণ করার জন্য ফন্টের পাশে যে লেখা সংখ্যা ড্রপ ডাউন বক্স আছে সেখান থেকে পাবো আর কি। এখান থেকে তুমি ইচ্ছে মতো ফন্টের রং নির্ধারণ করতে পারবা, ড্রপ ডাউন ফন্ট রং। ঠিক আছে, তো হোম ট্যাবের ফন্ট গ্রুপে ফন্ট বিষয়ক আরও এগুলো আছে। তাহলে এটা কোথায় থাকে, এই ফন্টের বিষয় হচ্ছে আমরা হোমের মধ্যে পাবো, হোম ট্যাবের ফন্ট গ্রুপে আর কি। ঠিক আছে, এখানে সেটা বলতেছে। দেন আমাদের নেক্সট পেজ দেখি।
লেখালেখি সাজসজ্জার জন্য আমরা তারপরে বুলেট পয়েন্ট ব্যবহার করতে পারি। বুলেট পয়েন্ট মানে কি বিভিন্ন নাম্বারিং করা বা বিভিন্ন এই যে ডট ডট তুমি দেখতেছো আর কি, এটা কীভাবে দেয় আর কি, এগুলোকে আমরা বুলেট নম্বর বা লাইনের ব্যবধান। তো এটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে। তো এটা নৈবেদিকের জন্য আসবে হোম ট্যাবের কোন গ্রুপের মধ্যে বা কোথায় কোথায় হচ্ছে আমরা এটা পাবো। তো এটা পাবো হচ্ছে আমরা হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে, প্যারাগ্রাফ গ্রুপ। ঠিক আছে, বুলেট নাম্বার এবং আইকনে কমান্ড পাওয়া যায় কোথায় না, হোম ট্যাবের আমাদের প্যারাগ্রাফ গ্রুপে। ঠিক আছে, সো এটা যদি দেখতে পারো, এই তো হোম ট্যাব, এই হোম ট্যাব, এটার মধ্যে আমার প্যারাগ্রাফ গ্রুপ কোনটা, প্যারাগ্রাফ গ্রুপ হচ্ছে এইটা। এই দেখো লেখাই আছে এখানে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ। এটা দেখো ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে এই তো এগুলো হচ্ছে আমাদের বুলেট পয়েন্ট। মানে তুমি যে কোনো একটা নাম্বার দিতে পারো, যে কোনো কিছু বা নাম্বারিং বা যে কোনো কিছু যেগুলো, সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ গ্রুপে থাকবে। সো মনে থাকবে হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে আমাদের বুলেট নাম্বার এবং আইকন কমান্ড পাওয়া যায়। তারপর লাইনের ব্যবধান, মানে দুটো লাইনের মধ্যে কতটুকু ব্যবধান হবে সেটা হচ্ছে আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার জন্য এই টুলটাই ব্যবহার করি আর কি। ঠিক আছে, তো ডকুমেন্টে কোনো টেবিল, ক্লিপ, আর্ট, বিভিন্ন চার্ট আর ওয়ার্ড আর্ট যোগ করতে গেলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওয়ার্ড আর্ট এই সব কিছু যোগ করতে করার জন্য আমরা হচ্ছে রিবনের ইনসার্ট ট্যাবে যাব। এখন একটা নতুন ট্যাব চলে আসবে। আইটা কী কী করতেছিলাম আগে, আমরা হচ্ছে হোম ট্যাবের কথা বলতেছিলাম, এখন আমরা ইনসার্ট ট্যাব। দেখো এটার মধ্যে কিছু কিন্তু নাই, এর পরে আমরা যদি এখন ইনসার্টে ক্লিক করি, এটা একটা নতুন ট্যাব চলে আসতেছে। এটার মধ্যে যে ড্রপ ডাউন বক্স আছে, আমরা দেখো টেবিল পাচ্ছি, স্মার্ট আর্ট পাচ্ছি, তারপরে ওয়ার্ড আর্ট যেটা আমাদের আসছিল, যেমন লেটসে এটাকে হচ্ছে আমরা অন্যরকম করতে চাই, তো এটা হচ্ছে ওয়ার্ড আর্ট করব, লেটসে এটাকে হচ্ছে এভাবে দেব। তো দেখতেই পারতেছো এটা বিভিন্ন ধরনের হয়ে গেছে আর কি। ঠিক আছে, আমরা চাইলে এটাকে আরও ধরনের করতে পারি। দেখো, সো এই যে ওয়ার্ড আর্ট আমরা করে দিলাম। তো এই ওয়ার্ড আর্টটা আমরা কোথায় পাবো? ইনসার্ট অপশনের আমাদের ড্রপ ডাউন বক্সের মধ্যে। ঠিক আছে, তারপরে বিভিন্ন ক্লিপ টিপ বা বিভিন্ন ছবি টবি দেখো এখানে বলতেছে পিকচার বা শেপ, বিভিন্ন কিছু আমরা এখানে ইনসার্ট করার জন্য, মানে ভিতরে প্রবেশ করা, এটাকে এরকম একটা টপিক। সো এটা আমরা নৈবেদিকের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেন আমাদের কাজ কি? আমাদের হচ্ছে টেবিল বা সারণী। টেবিল বা সারণীর জন্য আমরা কি করব? ইনসার্ট ট্যাবে যাব। এটাও আগেরটার মতোই ইনসার্ট ট্যাবে ক্লিক করব, টেবিলে ক্লিক করে আমাদের টেবিল কতগুলো হবে আর কি, সেখানে কলাম এবং রো সংখ্যা দেখাবে আর কি। ঠিক আছে, মানে কতগুলো আমাদের, লেটসে আমাদের কোথায় যাব তাহলে? ইনসার্ট ট্যাব, এখান থেকে টেবিল। এখান থেকে আমি জাস্ট ঠিক করে দিব যে আমি অতগুলো রো অতগুলো কলাম চাই। ঠিক আছে, এটা করে দিতে পারি বা নিজের মতো করে আমরা বসাতে পারি, এই হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে, তারপরে ছবি যোগ করা, আমরা হচ্ছে এটা কি করতে পারি, এটাও কিন্তু আমাদের ইনসার্ট ট্যাবের মধ্যে আছে। তারপরে ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে পিকচার, এটা বিভিন্ন থাকতেছে আর কি। আর তারপরে সব কিছু ওয়ার্ড আর্ট যোগ করা, এটাও কিন্তু আমরা ইনসার্ট ট্যাব থেকে ওয়ার্ড আর্ট সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর কি। ঠিক আছে, তারপরে মার্জিন ঠিক করা, আমাদের একটা পেজের মধ্যে কতটুকু মার্জিন হবে সেটা আমরা কি করব, সেটা আমরা নতুন একটা ট্যাবে চলে যাব, সেটা হচ্ছে আমাদের লেআউট ট্যাব। কোন ট্যাবে পাবো আমরা মার্জিন ঠিক করতে পারবো? লেআউট। এটা কোনটা? দেখো এখানে একটা আছে লেআউট। এই ট্যাবের মধ্যে গেলে আমাদের কিন্তু বিভিন্ন কলাম, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ কীরকম হবে, সেটা হচ্ছে স্পেস কতটুকু হবে, বিভিন্ন কিছু আমরা এখান থেকে ঠিক করব। তো এটা কোথায়? লেআউট ট্যাবের মধ্যে হচ্ছে আমাদের মার্জিন ঠিক করতে হবে। মার্জিন আইকনে ক্লিক করে আমরা বিভিন্ন অপশন দেখাবে। তারপর প্যারাগ্রাফের লাইন, এটাও কিন্তু আমরা কোথায় আছে, এটাও আমাদের লেআউট ট্যাবের মধ্যে আমরা দেখালাম আপনাদেরকে। ঠিক আছে, সো এখানে প্যারাগ্রাফ গ্রুপিং, স্পেসিং এগুলো কিন্তু আমরা করতে পারি। এখন বলতেছে পৃষ্ঠার নম্বর কিভাবে দিব। এই নম্বর দেওয়ার জন্য আমাদের হচ্ছে ইনসার্ট ট্যাবের মধ্যে হেডার এবং ফুটার গ্রুপ। সেটা কোথায় চলে যাব? এই কাজটি করার জন্য আমাদের রিবনের ইনসার্ট ট্যাবে, আগের ওই ট্যাবটি ছিল এটার মধ্যে আমরা হেডার এবং ফুটার, ঠিক আছে, এরকম নাম আছে আর কি। এখানে পেজ নাম্বার ক্লিক করার অপশন আছে। দেখো আমরা যদি যাই ইনসার্ট, এখানে হচ্ছে দেখো হেডার এবং ফুটার, পেজ নাম্বার, এখান থেকে আমি জাস্ট কোথায় পেজ নাম্বারটা দিব আর কি। ঠিক আছে, লেটসে এরকম দেখাবে, কীরকম দেখাবে বিষয়টা দেখাচ্ছে আর কি। লেটসে আমি এরকম দেখাতে চাই, দেখো আমাদের পেজ নাম্বার অটোমেটিক চলে এসছে। ঠিক আছে,
যেটা কোথায় আসতেছে ইনসার্ট ট্যাবের মধ্যে হেডার এবং ফুটার গ্রুপের মধ্যে। এটা থেকে আমরা পৃষ্ঠা নাম্বার। তারপরে বানান পরীক্ষণ সংশোধন, এটা আমরা কোথায় করব? সেটা হচ্ছে আমরা বানান শুদ্ধ করার জন্য আমরা হচ্ছে তো কোথাও বানান সেটা শুদ্ধ করার জন্য ব্যাকরণও শুদ্ধ করতে পারি। এসব অভিধান ডিফল্ট ভাষা নির্ধারণ করা হয়, না হলে আপাতত সেটা হচ্ছে মূলত কোথায় থাকে আমাদের স্পেল চেকের মধ্যে অপশন থাকে আর কি, ঠিক আছে। সেটা যদি আমরা জাস্ট ভিউ দেই, এখান থেকে আমাদের স্পেল চেক দিতে পারি, বা রিভিউর মধ্যে আমরা দিতে পারি। দেখো চেক, এই তো স্পেলিং এবং গ্রামার, রিভিউ থেকে আমরা স্পেলিং এবং গ্রামার করলেই আমাকে এখানে দেখাবে আর কি কোন কোন বানান ভুল হয়েছে কিনা। যেহেতু এখানে সব বানান ঠিক আছে, সো এটা কিছু করবে না আর কি। তারপরে কালার, আচ্ছা তারপরে দেখো তাহলে অতটুকুই ছিল হচ্ছে আমাদের কি ওয়ার্ডের, মাইক্রোসফট ওয়ার্ড এমএস ওয়ার্ডের কাজ। সো এখন তোমরা একটু গ্যাপ নিতে পারো চাইলে, যতটুকু পার্ট শেষ আমরা দ্বিতীয় পার্ট শুরু করবো আর কি একটু পরে। আশা করছি গ্যাপ নেওয়া শেষ আর কি, ঠিক আছে। তোমরা এখন আবার নতুন করে শুরু করো, সেটা হচ্ছে স্প্রেডশিট এবং হিসাব নিকাশ। তো স্প্রেডশিট আমরা কিভাবে ব্যবহার করবো আর কি, ঠিক আছে। তো স্প্রেডশিট বিশ্লেষণের বৈশিষ্ট্য কী, যেমন আমরা ওয়ার্ডের বৈশিষ্ট্য দেখেছিলাম, এটা দেখো স্প্রেডশিট। তার আগে আমি যদি স্প্রেডশিট ওপেন করে নিই, আপনি যদি দেখায় আর কি স্প্রেডশিট আসলে কীরকম দেখতে হয়। স্প্রেডশিট হচ্ছে এখানে গিয়ে এই তো এক্সেল, এটা হচ্ছে আমাদের স্প্রেডশিট আর কি, ঠিক আছে। সেটা যদি আমরা ওপেন করি আমাদের দেখাবে ওপেন হয়ে গেছে। আমরা বিভিন্ন কিছু এখানে নিয়ে কাজ করি আর কি, ঠিক আছে। তো একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম, তো এটা হচ্ছে আমাদের একটা স্প্রেডশিট, বুঝতে পারছি। তো স্প্রেডশিটের মধ্যে আমাদের দেখি, তো স্প্রেডশিটের মধ্যে বিভিন্ন রকম সংখ্যা বা অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করি, ঠিক আছে। এটা দুই ধরনের জিনিস নিয়ে উপাত্ত। উপাত্ত কী ধরনের হতে পারে? একটা সংখ্যা ভিত্তিক হতে পারে, একটা অক্ষর ভিত্তিক হতে পারে, ঠিক আছে। তো যে কোনো ধরনের হিসাবের জন্য এটা সুবিধাজনক। কলাম এবং সারি থাকার জন্য কি হয়, এটাকে আমরা হচ্ছে অনেক সহজে শ্রেণীকরণ করতে পারি। তো সূত্র ব্যবহারের জিনিস থাকে, বিভিন্ন ফাংশন সূত্র আকারে ব্যবহার করে উৎপাত্ত বিশ্লেষণ করা যায়। আকর্ষণীয় গ্রাফ, চার্ট এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র কী কী? আমরা যেখানেই মূলত কী করবো, একটা জিনিসকে তালিকাবদ্ধভাবে ডেটা বিশ্লেষণ করা বা বিন্যাস করতে হবে বা সংরক্ষণ করতে হবে, সেটা আমরা স্প্রেডশিটে ব্যবহার করব। যেমন শিক্ষাক্ষেত্রে আমরা যে রেজাল্ট তৈরি করে তারপরে আয় ব্যয়ের হিসাব, বাজেট তৈরি, কর্মকর্তাদের বেতন সংরক্ষণ, এয়ারলাইন্সের রিজার্ভেশন, সব কিছুই বলতে গেলে আজকাল যে ধরনের যেখানেই আমাদের তথ্য ডেটাকে আমরা উপস্থাপন করতে হয়, সেখানে আমরা কি করি এখন স্প্রেডশিটকে ব্যবহার করি। বুঝতে পেরেছি? তো স্প্রেডশিট দেখো ব্যবহার করার জন্য আমরা আগেও শিখেছি কিন্তু, ঠিক আছে। আমরা গুণ করার জন্য কি করব? গুণ করার জন্য আমাদের ফলাফলের একটা সেল থাকবে। দেখো আমি যদি তোমাকে দেখাই ফলাফলের সেলটা কীরকম, এই তো এটা এফ অফ এক্স না, এটা হচ্ছে ফাংশন। ফাংশনের মধ্যে আমাদের লিখতে হবে, প্রথমে কি লিখতে হবে? ইকুয়াল, ইকুয়াল, ঠিক আছে। ইকুয়াল দিলে আমাদের এখানে অপশন দেখাবে। ইকুয়াল মানে কি? সূত্র ব্যবহার করতেছে। তো স্প্রেডশিটের মধ্যে আমরা সূত্র ব্যবহার করার সময় অবশ্যই সবসময় আমাদের ইকুয়াল সাইনটা বা সমান সাইনটা দিতে হবে, এটা দিয়ে শুরু করতে হবে। তো গুণের প্রক্রিয়া আমাদের দুই ধরনের প্রক্রিয়া আছে। কয় ধরনের প্রক্রিয়া আছে? দুই ধরনের। একটা হচ্ছে আমরা ফলাফল ফর্মুলার মাধ্যমে করতে পারি, সাধারণ সেলের সূত্র লিখে এন্টার দিয়ে ফলাফল করতে পারি। আরেকটা যেটা হচ্ছে আমরা কি করতে পারি, ইকুয়াল টু প্রোডাক্ট লিখলে আমরা রেঞ্জ, ধরো যে রেঞ্জ যখন আমরা ব্যবহার করব, ঠিক আছে। লেটস সে আমরা যদি একটা নাম্বার লিখি আর কি, এখানে লেটস সে 10, 10, 2, 3, 7। এখন আমি কি চাইতেছি, আমি হচ্ছে 5 অর্থাৎ A1, ঠিক আছে, A1 এবং A3কে আমি বের করব। তো আমরা ফলাফলের মধ্যে ইকুয়াল দিব, আমরা লিখব হচ্ছে A1 ইন্টু লেটস সে A3, ঠিক আছে, A3 মানে এটাকে বড় হাতে দিতে হবে, A3। তাহলে দেখো 3 × 5 = 15 কিন্তু আমার এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছে, বুঝতে পারছি।
আবার এখানে যদি আমি সবগুলোকে বের করতে চাই, সবগুলোকে বের করতে গেলে ইকুয়াল